অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, শুষ্ক এবং দুর্গম মহাদেশ। এই মহাদেশের সৌন্দর্য ও রহস্যময়তা মানুষকে সবসময় আকর্ষণ করে। কিন্তু এই মহাদেশ সম্পর্কে আমরা কতটুকু জানি? তো আজকের এই ভিডিওতে অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে 7টি অজানা তথ্য জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, পৃথিবীর বৃহত্তম মরুভূমি। আমরা জানি ধুলার মরুভূমি হয়, বরফেরও কি মরুভূমি হয়? সাধারণত মরুভূমির কথা বললে মনে ভেসে ওঠে বাড়ির উঁচু টিলা, প্রবল রোদ। কিন্তু প্রকৃতপক্ষে মরুভূমিকে শুধু গরম বা বালুময় হতে হবে এমন কোনো কথা নেই। মরুভূমি মানে বৃষ্টিপাতের অভাব। যেসব এলাকায় বছরে খুব কম বৃষ্টিপাত হয় সেইগুলোকেই মরুভূমি বলা হয়। বিস্ময়কর হলেও সত্য, আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মরুভূমি বরফময়। গত 30 বছরে দক্ষিণ মেরুতে গড়ে বছরে মাত্র 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অত্যন্ত নগণ্য। এই কারণে অ্যান্টার্কটিকায় বরফের পুরো আস্তরণ তৈরি হতে সময় লেগেছে প্রায় 45 মিলিয়ন বা 4,50,00,000 বছর। পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ হওয়ার পাশাপাশি অ্যান্টার্কটিকার সবচেয়ে শীতলও বটে। সারা বছর এখানে গড় তাপমাত্রা থাকে প্রায় -57°C। তবে শীতকালে তাপমাত্রা কমে হতে পারে -90°C। এখানে বাতাসে উড়ে চলার ধুলাবালির পরিমাণও সর্বোচ্চ। আবার ভূমির দিক থেকেও এটি সবচেয়ে উঁচু মহাদেশ। নাম্বার 2, বিশ্বের সর্ববৃহৎ স্বাদু পানির আধার। অ্যান্টার্কটিকা আমাদের গ্রহের সবচেয়ে বিশাল মিঠা পানির ভাণ্ডার। বিশ্বের মোট স্বাদু পানির 60 থেকে 90% এই মহাদেশের বিপুল বরফের আবদ্ধ। এই বরফ প্রায় 14 মিলিয়ন বা 1,40,00,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। পৃথিবীর সবচেয়ে বড় বরফের আধারও এটি। অ্যান্টার্কটিকার পর্বতমালা এবং উপত্যকা ও মালভূমি এই বরফে ঢাকা। সব মিলিয়ে সারা বছর মহাদেশটির মাত্র এক অঞ্চল শুধু বরফ থাকে না। গ্রীষ্মকালে অ্যান্টার্কটিকার উপদ্বীপের কিছু অংশে বরফ গলে যায়। এই বরফের সর্বোচ্চ পুরুত্ব 4.5 কিলোমিটার, যা বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের উচ্চতার প্রায় অর্ধেক। এই বিশাল বরফের আস্তরণ যদি সম্পূর্ণ গলে যায় তাহলে বিশ্বের সমুদ্রপৃষ্ঠ প্রায় 60 মিটার বেড়ে যেতে পারে। ফলে বিপন্ন হতে পারে উপকূলীয় অঞ্চল ও দ্বীপরাজ্যগুলো। নাম্বার 3, নির্দিষ্ট কোনো টাইম জোন নেই। অ্যান্টার্কটিকায় সময়ের ধারণা বেশ জটিল। দক্ষিণ মেরুতে পৃথিবীর সর্বকারী দ্বিঘিমা রেখা এক বিন্দু মিলিত হয়, ফলে বিভিন্ন টাইম জোন বা সময়ের অঞ্চলের ধারণাটি এখানে খাটে না। অ্যান্টার্কটিকার বেশিরভাগ অঞ্চল গ্রীষ্মকালে 6 মাস অবিরাম দিনের আলো থাকে আর শীতকালে 6 মাস জুড়ে থাকে অন্ধকার। দিন রাতে স্বাভাবিক চক্র না থাকায় সময়ের ধারণা এখানে অন্যরকম। অ্যান্টার্কটিকায় গবেষণারত বৈজ্ঞানিকরা সাধারণত নিজ দেশের সময় মেনে চলে, যেমন অ্যান্টার্কটিক উপদ্বীপের চিরা চীন, রাশিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্র তাদের নিজ দেশের সময় অনুসরণ করে বটে, তবে সেজন্য কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ও তথ্য আদান প্রদানের সমস্যা হয়। সাধারণত প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও তথ্য আদান প্রদানের জন্য নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সময়রেখা ব্যবহার করা হয়। আবার অভিযানে আসা পর্যটকরা সাধারণত উসুইয়ার সময় অনুসরণ করে, তবে ফ্যাকল্যান্ড দ্বীপপুঞ্জ বা দক্ষিণ জাজিরা ভ্রমণের সময় তারা সেখানকার স্থায়ী সময় অনুসরণ করে। নাম্বার 4, সব দিক যেন উত্তর দিক। দক্ষিণ মেরুতে দাঁড়ালে সব দিক উত্তর দিক বলে মনে হওয়ার কথা, অথচ অ্যান্টার্কটিকাকে পূর্ব পশ্চিমে ভাগ করা হয়। প্রশ্ন হলো কেন? আসলে দক্ষিণ মেরুতে দাঁড়ালে সব দিকই উত্তর বলে মনে হয় কেন? আসলে দক্ষিণ মেরুতে দাঁড়ালে সব দিক উত্তর বলে মনে হয়, কিন্তু অ্যান্টার্কটিকাকে পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করার পেছনে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। আমরা জানি পৃথিবীকে 2 ভাগে ভাগ করার জন্য একটি কাল্পনিক রেখা আঁকা হয়, যাকে প্রধান মধ্যরেখা বা প্রাইম মেডুলিয়ার বলে। এই রেখা যুক্তরাষ্ট্রের গ্রিনহাউস শহরের মধ্য দিয়ে যায়। দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে ওই প্রধান মধ্যরেখার দিকে তাকালে বাঁ দিকে অংশকে পশ্চিম অ্যান্টার্কটিকা এবং ডান দিকের অংশকে পূর্ব অ্যান্টার্কটিকা বলা হয়। সহজ কথায় এখানে প্রধান মধ্যরেখা এখানে রেফারেন্স পয়েন্ট বা জয় কাঠামো হিসেবে কাজ করে।
এর সাহায্যে অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশকে সহজে চেনা যায়। নাম্বার 5, অ্যান্টার্কটিকায় স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি। এই শীতল মহাদেশে বেশ কয়েকটি আগ্নেয়গিরি আছে। এর দুটি এখনও স্বয়ংক্রিয়। মাউন্ট ইরেবাস অ্যান্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ এবং পৃথিবীর সর্বদক্ষিণের স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি। রস দ্বীপের এই আগ্নেয়গিরি এক অনন্য বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এই গর্তের কাছাকাছি বেল্ট থেকে নির্গত গ্যাসের স্পর্শে বরফ গলে যায়, ফলে বৈচিত্র্য গঠনে বরফ তৈরি হয়। এগুলোকে বলা হয় বরফের ফিমারোল। 1908 সালে অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিক এডওয়ার্ড ডেভিড ও ডগনাল মাওসেনের নেতৃত্বে একটি দল 5 দিন আরোহণ করে প্রথমে আগ্নেয়গিরির শীর্ষে পৌঁছায়। অন্যদিকে ডিসেপশন দ্বীপের অবস্থিত আগ্নেয়গিরিটিও স্বয়ংক্রিয়। দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জ এই আগ্নেয়গিরির একসময় ছিল সমৃদ্ধ তিমি শিকার কেন্দ্র। পরে এটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু 1969 সালে এক অগ্ন্যুৎপাতের পর এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে এই আগ্নেয়গিরি এবং এর আশেপাশের অঞ্চল অনেক পর্যটককে আকর্ষণ করে। নাম্বার 6, দ্রুত বাড়ছে অ্যান্টার্কটিকার তাপমাত্রা। অ্যান্টার্কটিকা উপদ্বীপ পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক দ্রুত উষ্ণ হচ্ছে। পৃথিবীর যে অঞ্চলগুলোর তাপমাত্রা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে সেগুলোর মধ্যে এটি অন্যতম। গত 50 বছরে এই অঞ্চলের গড় তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বা 37.4 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে, যা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় প্রায় 5 গুণ। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে অ্যান্টার্কটিকার বাস্তব সংস্থান ও পরিবেশে ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন পেঙ্গুইন এখন আগের জায়গায় ছেড়ে বিভিন্ন জায়গায় বছরের বিভিন্ন সময়ে বাসা বাঁধছে, আর তাপমাত্রা বাড়ার ফলে কমছে যাচ্ছে সমুদ্রের বরফের পরিমাণ। নাম্বার 7, অ্যান্টার্কটিকার নিজ চুক্তিপত্র। 1820 সালে মানুষ যখন প্রথম অ্যান্টার্কটিকা আবিষ্কার করে, তখন এই মহাদেশ কোনো দেশের মালিকানাধীন ছিল না। ফলে পরে গিয়ে বিভিন্ন দেশ এই মহাদেশের উপর নিজেদের দাবি জানাতে শুরু করে। ফলে সূচিত হয় বড়সড় আন্তর্জাতিক বিবাদ। এই বিবাদ নিঃসরণের 1959 সালের 12টি দেশ মিলে অ্যান্টার্কটিকার চুক্তিপত্র স্বাক্ষর করে। এই চুক্তিপত্রের মাধ্যমে অ্যান্টার্কটিকাকে শান্তি এবং বিজ্ঞানের জন্য উৎসর্গ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় এখানে কোনো দেশের সার্বভৌমত্ব অধিকার থাকবে না। পরে আরও 41 দেশ এই চুক্তিপত্রে যোগ দেয়। ঠিক চুক্তিপত্রের মূল লক্ষ্য হলো এই মহাদেশের সবার জন্য উন্মুক্ত রাখা এবং এখানে শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে গবেষণা করা। এই চুক্তিপত্রের অধীনে বাণিজ্যিক মাছ ধরা, সিল শিকার ও খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভিডিও দেখছো, ধন্যবাদ।